আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? অ্যাকাউন্টিং ফ্যাক্টরির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। জাতীয় ভার্সিটির বিবি অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্ট নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কিভাবে এই সাবজেক্টে সহজে ভালো করা যায়, এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। এই জন্য আমি চেষ্টা করব গ্র্যাজুয়ালি এই সাবজেক্টের সকল ম্যাথগুলো নিয়ে ভিডিও আপলোড দেওয়ার। এই কোর্সের সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ফ্রি কোর্সের প্রথম ক্লাসে আমরা শিখব অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টারের ট্রানজ্যাকশন অ্যানালাইসিস কিভাবে করতে হয় তা। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ম্যাথগুলো ইংলিশে অ্যান্সার করতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে থিওরি বাংলায় লেখা গেলেও ম্যাথগুলো ইংরেজিতেই করতে হয়। তাই আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে, অঙ্কগুলো যখন আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই তা ইংলিশে প্র্যাকটিস করবেন। এখন আসি মূল আলোচনায়। ট্রানজ্যাকশন অ্যানালিসিস মানে হচ্ছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। আমরা জানি বেসিক হিসাব সমীকরণ হচ্ছে অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। ব্যবসায়ের প্রতিটি লেনদেন হিসাব সমীকরণে কি প্রভাব ফেলে তাই এই ম্যাথের মূল উদ্দেশ্য। ব্যবসায়ের লেনদেনগুলো হিসাব সমীকরণের উপাদানগুলোকে বৃদ্ধি করছে না হ্রাস করছে, এটি মূলত ট্রানজ্যাকশন অ্যানালাইসিসে দেখাতে হয়। ট্রানজ্যাকশন অ্যানালিসিসের অঙ্কগুলো কিভাবে করব এ নিয়ে আলোচনার আগে তাই আমাদের জানতে হবে হিসাব সমীকরণ কি ও এর বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে। তাই চলুন হিসাব সমীকরণ সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা নেওয়া যাক। আমরা সকলেই জানি বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন হলো অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এখানে অ্যাসেটস মানে হচ্ছে সম্পত্তি। একটি ব্যবসা প্রতিষ্ঠানের যা কিছু আছে এবং যা ভবিষ্যতে পাওয়া যাবে তাকেই ওই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি বলা হয়, যেমন ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ফার্নিচার, ইকুইপমেন্ট, সাপ্লাইজ এক্সেট্রা। লায়াবিলিটিস বা দায়, একটি ব্যবসায়ে যা ভবিষ্যতে পরিশোধ করতে হবে তাই ওই প্রতিষ্ঠানের দায় বা লায়াবিলিটিস, যেমন ব্যাংক লোন, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল এক্সেট্রা। ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব, ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিকের দাবিকেই ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব বলে। এই ওনার সিকিউরিটির আবার চারটি অংশ আছে। একটি ক্যাপিটাল, রেভিনিউ বা আয়, এক্সপেন্স বা ব্যয়, আর হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। ক্যাপিটাল, ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাপিটাল বা অ্যাডিশনাল ক্যাপিটাল হিসাবে ওনার্স যখন কোনো ইনভেস্টমেন্ট করবে সেটাকে আমরা বলবো ক্যাপিটাল, এবং ক্যাপিটাল যখন ব্যবসা প্রতিষ্ঠানে আসে তখন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে বা প্লাস করে। রেভিনিউ বা আয়, ব্যবসা প্রতিষ্ঠানের সেলস হইলে, সার্ভিস রেভিনিউ আর্ন হইলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় বা ওনার সিকিউরিটি বেড়ে যায়। এক্সপেন্স বা ব্যয়, যেমন স্যালারি, রেন্ট এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স। এই এক্সপেন্সগুলো হওয়ার কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায় বা ওনার সিকিউরিটি কমে যায়। ড্রয়িংস বা উত্তোলন, উত্তোলন মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয় বা হ্রাস করে। হিসাব সমীকরণ ও এর উপাদানগুলো সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন। ট্রানজ্যাকশন অ্যানালাইসিস করতে হলে এই বেসিকগুলো আপনার অবশ্যই জানতে হবে। এবার চলুন একটি ম্যাথ সলভ করার মাধ্যমে কিভাবে ট্রানজ্যাকশন অ্যানালাইসিস করতে হয় তা আমরা শিখি। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা ম্যাথ বা প্রবলেম দেওয়া আছে। এই ম্যাথটি করার জন্য আমরা একটি ছক ব্যবহার করব। এই ছকের এক পার্শ্বে থাকবে অ্যাসেটস, আরেক পার্শ্বে থাকবে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, এবং কোন দিন ট্রানজ্যাকশনটা হয়েছে সেটার জন্য এইখানে প্রথম দিকে ডেট নামে একটা কলাম থাকবে এবং সবশেষে রিমার্কস বা কমেন্টস নামে আরেকটা কলাম থাকবে। অ্যাসেটসের ঘরে বিভিন্ন ধরনের অ্যাসেটসগুলো আমরা আলাদা আলাদা কলাম করে লিখব। ঠিক একইভাবে লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটিসের ঘরে আমরা বিভিন্ন ধরনের লায়াবিলিটিস কলাম আকারে আলাদা আলাদা করে লিখব। আমি ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল এবং ওনার সিকিউরিটির জন্য একটি কলাম আগে থেকেই তৈরি করে নিয়েছি, কারণ এইগুলো ব্যবসা প্রতিষ্ঠানে হয়েই থাকে, মানে এগুলো কমন ব্যাপার। ছক দাগানো হয়ে গেলে আমরা এই ম্যাথের সকল ট্রানজ্যাকশনগুলো একটা একটা করে পড়ব এবং এই ছকে উঠাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ম্যাথের একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়ব। মিস্টার ডাব্লিউ ডিসাইডস টু ওপেন এ কম্পিউটার সার্ভিসিং ফার্ম। হি মেড দ্য ফলোইং ট্রানজ্যাকশন অন জানুয়ারি। তাহলে আমরা কার অঙ্ক করছি?
মিস্টার ডাব্লুর অঙ্ক করছি, এই জন্য প্রথমেই আমরা অঙ্কটা শুরু করার আগে নাম লিখে নিব মিস্টার ডাব্লু, এবং নিচে লিখব আমরা কি করছি ট্রানজেকশন অ্যানালাইসিস। এখানে লিখব ট্রানজেকশন অ্যানালাইসিস, এবং নিচে লিখব কোন মাসের জন্য আমি ট্রানজেকশন অ্যানালাইসিসটা করছি। এখানে দেওয়া আছে জানুয়ারি মাসের ট্রানজেকশন, এই জন্য এখানে লিখব ফর দ্য মান্থ অফ জানুয়ারি। এখানে সালের কথা দেওয়া নেই, আমরা একটা সাল দিয়ে নেই, ধরে নেই 2025 সাল। আমরা ম্যাথটা করার জন্য হেডলাইনগুলো দিয়ে ফেলেছি, এখন আমরা ট্রানজেকশনগুলো পড়ব। জানুয়ারির 1 তারিখে দ্য ওনার ইনভেস্টেড টাকা 50,000 ক্যাশ ইন দ্য বিজনেস। মালিক কর্তৃক ব্যবসায় নগদ বিনিয়োগ করেছে 50,000 টাকা। তাহলে আপনি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করুন, মালিক ব্যবসায়ে 50,000 টাকা ইনভেস্ট করেছে, তাহলে আমার এই ট্রানজেকশন অ্যানালাইসিসে কোথায় কোথায় চেঞ্জেস আসবে? বিজনেসের ক্যাশ নামক অ্যাসেটসটি বেড়ে যাবে এবং ওনার সিকিউরিটি ক্যাপিটাল হিসেবে টাকাটা ওনার সিকিউরিটিও বেড়ে যাবে। তাহলে আমরা ডেটটা দিয়ে দিব, ডেট দিব জানুয়ারির 1 তারিখ 2025 সাল, 2025 জানুয়ারি 1, এবং আমরা ক্যাশের কলামে লিখব 50,000 টাকা এবং ওনার সিকিউরিটি লিখব 50,000 টাকা, এবং রিমার্সে লিখব ওনার্স ইনভেস্টমেন্ট। এরপরে আমরা আসি পরের ট্রানজেকশনে, 5 তারিখের ট্রানজেকশন। পারচেসড অফিস ইকুইপমেন্ট টাকা 30,000 অন অ্যাকাউন্ট। এখানে অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় 30,000 টাকা। তাহলে এখানে আপনারা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করুন, বাকিতে যদি অফিস ইকুইপমেন্ট কেনা হয়, অবশ্যই আমার অফিস ইকুইপমেন্ট নামক একটা অ্যাসেটস ব্যবসা প্রতিষ্ঠানে যোগ হবে, এবং যেহেতু এই টাকাটা 30,000 টাকা আমি পরিশোধ করিনি এখনো, এটা ভবিষ্যতে আমার পরিশোধ করতে হবে, এটাকে বলে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এইরকম একটা দায় আমার বৃদ্ধি পাবে। তাহলে আমি তারিখটা দিয়ে নিব, তারিখ হচ্ছে জানুয়ারির 5 তারিখ। আমি যদি ক্যাশে টাকাটা পে করিনি, এই জন্য ক্যাশের এখানে কোনো কিছু হবে না, আমি এখানে ক্রয় করেছি বাকিতে, এই জন্য আমরা লিখব অ্যাসেটসের ঘরে নতুন একটা অ্যাসেটস আমার যোগ হবে, সেটা হচ্ছে অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট নামে নতুন একটা কলাম খুলব, এবং এই অফিস ইকুইপমেন্টের ঘরে আমি লিখব 30,000 টাকা, এবং এই টাকাটা যেহেতু আমি ক্যাশে প্রদান করিনি, আমার লায়াবিলিটিসটা বেড়ে যাবে। এই লায়াবিলিটিসের নাম দিব আমরা অ্যাকাউন্টস পেয়েবল, এবং অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে 30,000 টাকা আমার বেড়ে যাবে। এখন আমরা আসি পরের ট্রানজেকশনে, ট্রানজেকশন 7 তারিখের ট্রানজেকশন। ক্যাশ রিসিভড বাই প্রোভাইডিং সার্ভিস টাকা 10,000, অর্থাৎ নগদে সেবা প্রদান করা হয়েছে 10,000 টাকা। তার মানে আপনি সেবা প্রদান করেছেন এবং 10,000 টাকা রিসিভ করেছেন, মানে পেয়েছেন। 10,000 টাকা যদি রিসিভ হয়, আপনি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করুন, তাহলে আপনার ক্যাশ নামক একটা অ্যাসেট কি বেড়ে যাবে না? কত টাকা বেড়ে যাবে? 10,000। তাহলে আমি তারিখটা দিয়ে নিই প্রথমে 7 তারিখ। তাহলে ক্যাশ আমি রিসিভ করলাম কত টাকা? 10,000। তাহলে ক্যাশের কলামে আমি 10,000 টাকা যোগ করলাম, লিখলাম, এবং এই টাকাটা আমি কোথায় থেকে পাইছি? সার্ভিস দেওয়ার মাধ্যমে। তাহলে এটা এক ধরনের আয় বা রেভিনিউ, এটাকে বলে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ কোথায় ইফেক্ট ফেলে? আমরা জানি ওনার সিকিউরিটিতে 4টা জিনিস বা 4টা উপাদান ইফেক্ট ফেলে। একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে রেভিনিউ, একটা হচ্ছে এক্সপেন্স, আর একটা হচ্ছে ড্রয়িংস। রেভিনিউটা ওনার সিকিউরিটিকে বাড়িয়ে দেয়, এই জন্য আমরা ওনার সিকিউরিটির ঘরে প্লাস করব 10,000 টাকা, এবং রিমার্সের এই ঘরে লিখব সার্ভিস রেভিনিউ। আমরা শুধুমাত্র রিমার্সের ঘরে সেই এন্ট্রিগুলোরই রিমার্স দিব যে এন্ট্রিগুলো ওনার সিকিউরিটিকে চেঞ্জ করবে। এখন আমরা আসি পরের ট্রানজেকশনে, 10 নম্বর ট্রানজেকশন। স্যালারিজ পেইড ফর দ্য মান্থ টাকা 8,000, অর্থাৎ আপনি চলতি মাসের বেতন প্রদান করেছেন 8,000 টাকা। 8,000 টাকা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের
ক্যাশ ফ্লো থেকে চলে গেছে এবং আপনি একজনকে স্যালারি প্রদান করেছেন, তাহলে আমার ক্যাশ থেকে কি হবে, মাইনাস চলে যাবে। তাহলে আমি তারিখ দিই প্রথমে, তারিখ হচ্ছে 10, স্যালারি আমি প্রদান করেছি 8,000 টাকা, ক্যাশ থেকে তাহলে মাইনাস হবে 8,000 টাকা। এখন যখন মাইনাস করব তখন আমরা মাইনাস লিখবো না, আমরা করব কি, আমরা সেই টাকার অ্যামাউন্টটা ব্র্যাকেটের ভিতরে দিব। অ্যাকাউন্টিং এ ব্র্যাকেটের ভিতরে থাকা মানে সেটি মাইনাস। এবং আমরা জানি স্যালারিজ হচ্ছে এক ধরনের এক্সপেন্স, আর এক্সপেন্সটা কোথায় ইফেক্ট ফেলে, এক্সপেন্সটা ওনার সিকিউরিটিকে কি করে, কমিয়ে দেয়। তাহলে এইখান থেকে ওনার সিকিউরিটি থেকেও আমার কি করতে হবে, 8,000 টাকা মাইনাস করতে হবে। এখন রিমার্কস হিসেবে আমরা লিখব স্যালারি এক্সপেন্স। এরপর আসি পরের ট্রানজেকশনে, 15 নম্বর ট্রানজেকশন, সার্ভিস প্রোভাইডেড অন ক্রেডিট টাকা 10,000, অর্থাৎ বাকিতে সেবা প্রদান 10,000 টাকা। তার মানে আমি সেবা প্রদান করেছি, আমার একটা আয় হয়েছে, কিন্তু আমি 10,000 টাকার যে আয়টা সেটা আমি এখনো পাইনি। তার মানে বাকিতে আমি সার্ভিসটা প্রদান করেছি। সার্ভিস প্রদান করলে মানে আমার আয় হইলে সে আয়টা কোথায় যায় বা রেভিনিউটা কোথায় যায়, রেভিনিউ আমার ওনার সিকিউরিটিকে এফেক্ট ফেলে, ওনার সিকিউরিটিকে বাড়িয়ে দেয়। তাহলে এই তারিখের জন্য আমরা তারিখটা আগে দিয়ে নিই, 15 তারিখ। এখানে ওনার সিকিউরিটি কি বেড়ে যাবে না, ওনার সিকিউরিটি বেড়ে যাবে 10,000 টাকা। এবং এই টাকাটা যেহেতু আমি এখনো ক্যাশে পাইনি, তার মানে এই টাকাটা ভবিষ্যতে পাবো। ভবিষ্যতে যে টাকাটা পাবো সেটাকে আমরা বলি অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল নামে আমরা একটা কলাম আগে থেকে খুলে রেখেছি, সেই ঘরে আমরা লিখব 10,000 টাকা। এবং রিমার্কস হিসেবে আমরা লিখব সার্ভিস রেভিনিউ অন ক্রেডিট। পরের ট্রানজেকশনে আসি, 18 নম্বর ট্রানজেকশন বা 18 তারিখের ট্রানজেকশন, পারচেস সাপ্লাইজ অন ক্যাশ টাকা 5,000, নগদে সাপ্লাইজ কেনা হলো 5,000 টাকা। আপনি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করুন, নগদে যদি সাপ্লাইজ কেনা হয় আপনার ক্যাশ ভল থেকে কি নগদ টাকা চলে যাবে এবং আপনার সাপ্লাইজ নামক নতুন একটা সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠানে আসবে। তাহলে আমরা তারিখটা দিয়ে নেই প্রথমে, 18 তারিখ। ক্যাশ আমার চলে গেল কত টাকা, 5,000 টাকা। তাহলে 5,000 টাকা আমি ক্যাশ ভল থেকে মাইনাস করব, প্যাকেটে দেওয়া মানেই হচ্ছে মাইনাস করা। এবং 5,000 টাকা নিয়ে গিয়ে আমি কি করলাম, আমি কিছু সাপ্লাইজ কিনে নিয়ে আসলাম, পারচেজ মানে ক্রয় করা। সাপ্লাইজ নামে নতুন একটা সম্পত্তি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যুক্ত হলো। তাহলে অ্যাসেটস এর কলামে আমরা নতুন একটা কলাম খুলবো, এখানে আমরা হেডলাইন দিব সাপ্লাইজ। এবং এই সাপ্লাইজের ঘরে তারিখ অনুযায়ী 18 তারিখে এই ঘরে আমরা লিখবো কত টাকার সাপ্লাইজ আমার ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাড হলো, 5,000 টাকা। দ্যাটস ইট, খুবই সোজা। এরপরে আসি 20 তারিখের ট্রানজেকশনে, ক্যাশ উইথড্র টাকা 1,000 ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ উত্তোলন করা হয়েছে 1,000 টাকা। এখানে ব্যক্তিগত ব্যবহার মানে কি, ওনার্স এর ব্যক্তিগত ব্যবহার। তার মানে এই 1,000 টাকা কে উত্তোলন করে নিয়ে গেছে, মালিক উত্তোলন করে নিয়ে গেছে। আমরা জানি ড্রয়িংস বা উত্তোলন এটি ওনার সিকিউরিটিকে কি করে, কমিয়ে দেয়। তাহলে আমার ওনার সিকিউরিটি থেকে মাইনাস যাবে, আর ক্যাশ ভল থেকে যেহেতু ক্যাশ টাকা নিয়ে গেছে তাহলে ক্যাশ থেকে মাইনাস যাবে। তাহলে আমি তারিখটা দিয়ে নিই, এখানে লিখবো 20 তারিখ। ক্যাশ ভল থেকে যদি 1,000 টাকা মাইনাস হয়ে গেছে, আমি 1,000 টাকা ব্র্যাকেটের ভিতরে লিখবো, মাইনাস হয়ে গেল। এবং ড্রয়িংস আমার কি করে, ওনার সিকিউরিটিকে কমাইয়ে দেয়। তাহলে এখান থেকে আমরা 1,000 টাকা ড্রয়িংস হিসেবে ওনার সিকিউরিটি থেকে মাইনাস করে দিব এবং রিমার্কস হিসেবে লিখব ড্রয়িংস। দ্যাটস ইট। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রত্যেকটা অ্যাসেটস বা প্রত্যেকটা কলামের ব্যালেন্সিং করব, মানে যোগ বিয়োগ করব। ক্যাশ কলামে আমার ক্যাশ ব্যালেন্স আছে 46,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল কলামে আমার অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স আছে 10,000 টাকা। অফিস ইকুইপমেন্টের কলামে আমার অফিস ইকুইপমেন্ট ব্যালেন্স আছে 30,000 টাকা। আর সাপ্লাইজের কলামে সাপ্লাইজের ব্যালেন্স আছে 5,000 টাকা। এবং এই পাশে লাইবিলিটিসের কলামে অ্যাকাউন্টস পেয়েবল আছে আমার 30,000 টাকা। ওনার সিকিউরিটি ব্যালেন্স আছে 61,000 টাকা। তাহলে আমরা সবগুলো টোটাল ব্যালেন্স আমরা পেয়ে গেলাম। এর নিচে দুইটা করে আমরা দাগ দিব, ব্যালেন্সিং এর দুইটা দাগ দিয়ে দিব এবং আমরা দেখব যে টোটাল অ্যাসেটস আর টোটাল লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি এই দুইটা পক্ষ কি সমান হলো কিনা। তাহলে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, অফিস ইকুইপমেন্ট এবং সাপ্লাইজ এই সবগুলো মিলে আমার দাঁড়ালো 91,000 টাকা। এবং এই পাশেও লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটিস দুইটা মিলে
আমার দাঁড়ালো 91,000 টাকা। তাহলে আপনারা দেখেন যে মাঝখানে হচ্ছে সমান চিহ্ন আছে, তাহলে অ্যাসেটস এবং লায়াবিলিটিস এই দুইটা পক্ষ আমার মিলে গেছে। এটাই হচ্ছে ট্রানজাকশন অ্যানালাইসিস। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।